আমাকে শেয়ার করে দিয়ে দিয়ে আমার চ্যানেল। প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, দৈনিক আড্ডাবাজি পর্ব 13 যে যেখান থেকেই দেখছেন সকলকে স্বাগতম এবং হার্দিক ভালোবাসা। আশা করছি আপনারা যে যেখান থেকে যে অবস্থায় যুক্ত হবেন আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। আজকে অতিথি হিসেবে আমার সাথে আছে একজন আবৃত্তি শিল্পী, একজন সংগঠক, একজন নাট্যকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুট মেহেদী। তো আজকে তার সাথে আমরা অনেক গল্প করব, আড্ডা দেব, তার সাথে আলাপচারিতা করব আবৃত্তি নিয়ে, শিল্প নিয়ে, তার কি ভাবনা সেটা আমরা জানার চেষ্টা করব। আর তিনি যেহেতু আবৃত্তি শিল্পী, আমরা একটু বেশি বেশি আবৃত্তিও শোনার চেষ্টা করব। আর যে কথাটা বলতে চাই, দৈনিক আড্ডাবাজি দীর্ঘ টানা আপনারা দেখেছেন, মাঝে একটা দীর্ঘ সময় বিরতির পর আজকে থেকে আবার শুরু হলো। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথির কাছে। কেমন আছেন মুকুট ভাই? হ্যাঁ, চলছে, ভালো আছি। আর ধন্যবাদ আপনাকে আমাকে আপনার সরাসরি আয়োজনে যুক্ত করেছেন। আমি যুক্ত হতে পেরেছি, কৃতজ্ঞতা। আর যারা সাথে আছেন বন্ধুরা, সবাই পুরোটা সময় জুড়ে থাকবেন এমনটাই প্রত্যাশা। আর আচ্ছা, আড্ডাবাজির যে আড্ডা যে কিভাবে সরাসরি আমরা অংশ নেব এবং সেই সাথে যারা দেখবেন তাদেরও অংশগ্রহণ থাকবে আমাদের সরাসরি কিছু কথা, আলোচনা এবং আবৃত্তির সাথে। হ্যাঁ, শ্রোতা দর্শক যারা যুক্ত হবেন তারা মন্তব্যের মাধ্যমে আজকের যিনি অতিথি আছেন তার কাছে কোনো প্রশ্ন থাকলে আপনারা মন্তব্যের মাধ্যমে জানাবেন। কোনো আবদার থাকলে সেটাও জানাবেন, কবিতার আবদার, আবৃত্তির আবদার আমি তুলে ধরবো আজকের আয়োজনের অতিথির কাছে। তো যাই হোক, আর কথা বাড়াতে চাই না। প্রথমে আপনার কাছে জানতে চাই, এই যে আবৃত্তি চর্চাটা কখন কিভাবে আপনার এই পথ চলাটা শুরু হলো? আমরা শুরুর গল্পটা দিয়ে আমাদের আড্ডাবাজিটা শুরু করি। তো এটা একটু জানতে চাই এবং জানাতে চাই শ্রোতা দর্শকদের। আবৃত্তির পথ চলা আনুষ্ঠানিকভাবে একরকম হয়, আর তার আগে একটা সময় ওর মধ্যে দিয়ে চলা থাকে। আমরা আমরা দুটোই শুনবো। প্রথমটা যে কিভাবে আপনার সেই ভালোবাসাটা জন্মালো, আর কিভাবে প্রাতিষ্ঠানিক বা আয়োজন করে শুরু করা হলো পথ চলাটা। আমি তো কবিতার সাথে আমার একটা সখ্যতা ছিল সেই ছোটবেলা থেকে। আমি যখন ক্লাস 5-6 পড়ি তখন থেকে, তখন আমাদের স্কুলের ম্যাগাজিনে আমি একটি কবিতাও দিয়েছিলাম, ছোট্ট একটি কবিতা, সেটি ছাপা হয়েছিল। তো এইরকম ভাবে কবিতার সাথে ভালো লাগাটা ছোটবেলা থেকেই ছিল, সেটা কোনো কারণ ছাড়াই ছিল ভালো লাগা এবং সেই সাথে চলা। তারপরে এসে যখন আবৃত্তির বিষয়টা মাথায় ঢুকলো, সেটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়, যে সংবাদ পাঠ। তখন আমাদের বাড়িতে আমার বাবা সকাল, সন্ধ্যা এবং রাতের যে সংবাদগুলো হতো বেতারের, সেগুলো শুনতেন। সেগুলো আমরা পাশের ঘর থেকে আমাদের কানে শব্দগুলো আসতো সংবাদ পাঠের, এবং সেই যাদের কণ্ঠে সে সংবাদ পাঠগুলো ছোটবেলা থেকে শুনেছি, সেই কণ্ঠগুলো এখনো আমার কানের মধ্যে বাজে। যদিও তারা এখন আর সংবাদ পাঠের সাথে নেই, কারণ তারা অনেকেই পৃথিবী ছেড়ে গিয়েছেন। যেমন বলতে পারি বাংলাদেশের সরকার কবিরুদ্দিন, আসমা আহমেদ, পরে তখন যারা তারা যখন পরবর্তীতে দেশের বাইরে ভয়েস অব আমেরিকা এবং বিবিসি বাংলাতে সংবাদ পাঠের জন্য চলে যান, তারপরে সেখানেও তাদের কণ্ঠের যে মাধুর্য সেটি কানে এসেছিল। আহ, আমার কাছে মনে হতো ওনারা এক একজন হিরো। কেন মনে হতো? আচ্ছা। কারণ এত অসাধারণ কণ্ঠ তাদের, এবং উচ্চারণগুলো আমি মুগ্ধ হয়ে শুনতাম পাশের ঘর থেকে বসে বসে। যেমন ইকবাল বাহার চৌধুরী, রমেন পাইন, তারপরে শফি কামাল, তারপরে কাফি খান,
এরকম আসমা আহমেদ যেটা বললাম, তারপরে কলকাতার সংবাদ আসতো কানে, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, আচ্ছা। এরকম আরো অনেক নাম যেগুলো আসলে এই মুহূর্তে মনেও নেই। হুম, সেখান হুম, থেকে যে মানুষ যে এত সুন্দর করে কথা বলতে পারে এবং অনেক মানুষ সেটা মুগ্ধ হয়ে শোনে, সেই বিষয়টা আমি তখন থেকেই আসলে লালন করা শুরু করলাম। তারপরে যখন টেলিভিশনে আবৃত্তি হুম, প্রচার হতো, তখন তো বিটিভি ছিল, একটাই চ্যানেল ছিল। তো বিটিভিতে হুম। আবৃত্তিগুলো মাঝে মধ্যে, সেগুলো কোনো রুটিন মাফিক না, মাঝে মধ্যে স্ক্রিনের সামনে আসতো আর সেগুলো দেখতাম। তো তার মধ্যে ডালিয়া আপা একজন আছেন, তারপরে ছিলেন মঞ্জু ডালিয়া ভাই। দাস। হ্যাঁ, মঞ্জু হ্যাঁ। ভাই মঞ্জু ভাই ছিলেন, মঞ্জু ভাই প্রয়াত হয়েছেন। তারপরে জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, তারপরে ক্রমান্বয়ে শিমুল মুস্তাফা, আরো এরকম অসংখ্য যারা শিল্পীরা আছেন। অসংখ্য যারা গুণীজন এবং আমাদের অগ্রজ আছেন, তাদেরকে শুনে শুনে আর কি সেই আগ্রহটা, পথ চলাটা শুরু হলো। টেলিভিশনে পর্দা থেকে শুরু হলো। তারপরে আমি আবৃত্তির সাথে নিজে নিজে, আমার বাবাও একজন শৌখিন আবৃত্তির শিল্পী ছিলেন, নিজেই নিজের জন্যই করতেন। তারপরে হুম, থেকে বাড়িতে কিছু কবিতার বই পেয়েছি, সেই বইগুলো নিয়ে পড়তাম। একটা সময় মনে হলো যে আবৃত্তি, তারপরে সাংগঠনিক বিভিন্ন মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি হতো, আমাদের বন্ধুরাও করতো, তখনও আমি আবৃত্তির প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণে যুক্ত হইনি। তো হুম, বন্ধুদের হুম, আবৃত্তি বিভিন্ন অনুষ্ঠানে শুনতাম, ওদের আবৃত্তি কি সুন্দর করে আবৃত্তি করতো। তো তারপরে আমি ধীরে ধীরে আবৃত্তি প্রশিক্ষণ নেবার জন্য শুরু করলাম। হুম, আমার প্রথম যার হাতে আমি পড়েছি আবৃত্তির মানে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের জন্য, তিনি ছিলেন আমাদের খুলনার একজন প্রথিতযশা বাচিক শিল্পী, নাট্যশিল্পী, গীতিকার, আবৃত্তি শিল্পী, আহ, অসংখ্য গুণের অধিকারী ছিলেন, সৈয়দ আব্দুল মতিন। তো আচ্ছা, আচ্ছা। তার হাত ধরেই আমার প্রাতিষ্ঠানিক আবৃত্তির কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়া। মানে পথ চলাটা শুরু হলো এভাবেই আর কি। মানে ভেতরের যে অল্প বয়সের যে আবেগটা ছিল, যাদেরকে দেখে বেড়ে ওঠা, যেই স্বপ্নগুলো লালন করেছে, সেটা আস্তে আস্তে করে এভাবে প্রাতিষ্ঠানিকভাবে রূপ রূপ পেল। তো যাই হোক, আমরা আপনার পথ চলাটা শুনলাম, শুরুর গল্পটা মোটামুটি শুনলাম। শ্রোতা দর্শক অনেকেই যুক্ত হয়েছেন, অনেকে আবার মাঝে মাঝে এসে ঢুঁ মেরে যাচ্ছেন। সকলকে আবারও স্বাগত এবং ভালোবাসা। আপনারা দেখছেন দৈনিক আড্ডাবাজি পর্ব 13। তো এই শিল্পীর কথা, এই আড্ডাবাজি আপনাদের ভালো লাগলে শিল্পীর কথা, শিল্পীর কথা, কথা এই আড্ডাবাজির কথা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ছড়িয়ে দেবেন। তো আপনার কাছে মনে হয় আমরা একটা কবিতা শুনতেই পারি। তো প্রথমে আপনি আমাদেরকে কি শোনাচ্ছেন? আমি প্রথমে ছোট্ট একটি কবিতা সুকান্ত ভট্টাচার্যের, যেটি আচ্ছা। খুব আহ, বহুল মুখে মুখে, সবার মুখে মুখে থাকতো। হে মহাজীবন, জনপ্রিয় কবিতা। হে বাহ! মহাজীবন। বাহ! হ্যাঁ, চলুন। হে মহাজীবন, আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো। পদ লালিত পদ লালিত ঝংকার মুছে যাক, গদ্যের ঝরা, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আমার এই বইটি বেশ আগের সংগ্রহ। হুম, বাহ! মানে কি বলে এই যে শেষের যে দুটো লাইন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আসলে জন্মের পর থেকেই এসব কবিতা শুনে শুনেই বেড়ে উঠেছি আপনি বা আমি। বিখ্যাত কবিতা এবং চমৎকার কবিতা। আপনার কণ্ঠে খুবই ভালো লাগলো। তো যাই হোক, আমরা আরো কবিতা শুনবো। তো তার ফাঁকে মনে হয় আমরা একটু আবার আড্ডাবাজি আলাপচারিতার ভিতর থেকে আসি। তো কখন আপনি এই যে পথ চলাটা তো শুরু হলো, তো যে কখন উপলব্ধি করলেন যে এটাকেই আপনি মানে আবৃত্তিটাই করতে চান, বা এই শিল্প সাহিত্য চর্চাটাই করতে চান, আর কিছু করতে চান না? আর এই করতে চেয়ে আপনি যে পথটা চলছেন, সেই পথ চলায়
কতটুকু আপনার প্রাপ্তি হলো, আর প্রতিবন্ধকতার কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হলেন, সেটা একটু ছোট করে জানতে চাই। আসলে উপলব্ধি কোনো কাজের মধ্যে যখন প্রাণ থাকে এবং ভালো লাগা থাকে, সেই কাজগুলো আসলে উপলব্ধি হওয়ার মতো সুযোগ তৈরি হয় না, এমনি এমনি অজান্তেই ওই কাজগুলোর সাথে যুক্ত হয়ে যাই আমরা। আমার কাছে মনে হয় হুম সেরকম। তো আবৃত্তির বিষয়টাও হুম এরকমই ছিল। আমার অজান্তেই আমার ভালো লাগাটা আমাকে এই পথে চলতে শক্তি দিয়েছে এবং আহ, চলার আনন্দটা পেয়েছি। তো কখন যে এটা উপলব্ধি হলো ঠিক ওইভাবে শনাক্ত করা কঠিন। আর কন্টিনিউ হুম বলতে কন্টিনিউটা ওই যে ভালো লাগাটা আছে, ভালো লাগার কারণে এটার আহ, সাথেই থেকে গেলাম। আর কেন এবং কন্টিনিউ করতে চেয়েছি এবং কেন থেকেছি, ওই যে কারণটা বললাম যে এটা অকারণ একটা জায়গা, যেটার কোনো কারণটা আসলে এখনো পর্যন্ত আমি আমার জায়গা থেকে আবিষ্কার করতে খুঁজে পারিনি পাই এবং না। আছে ভালো লাগাটাই হুম। মুখ্য, ভালো লাগাটাই মুখ্য। মুখ্য, মানে মুখ্য জায়গাটা দখল করে আছে আনন্দের জায়গাটা, বা নিজের ব্যক্তিগত আত্মার তুষ্টি বা প্রাণের খোরাকের জায়গা থেকেই মনে হয়েছে যে এটা যেহেতু আমার প্রাণকে শান্ত করছে, তাহলে বোধহয় এটাকে পেশা করা যায় কিনা, বা আরেকটা সেই কারণ দিকে আহ, হুম। হলো আমার আনন্দ, আমার দুঃখ, আমার কষ্ট, আমার ব্যথা যেটাই বলি না কেন, সেগুলো আমি কবিতার মধ্যেই আসলে খুঁজে পাই। এবং খুঁজে পাই। আমার আমার কষ্টের কথাটা আমি মুখে না বলে আমার কবিতার মধ্যে দিয়েই বলবার চেষ্টা করি। এজন্যই এটাতে আরো আমি আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যার জন্য কবিতাকে আমি সাথী করে নিলাম আবৃত্তির হুম। জন্য। এটাও একটা কারণ হতে পারে আমার কাছে মনে হয়। আহ, আপনার কোনো কথা আমি শুনতে পাচ্ছি না, সৌরভ ভাই। আচ্ছা, আবৃত্তি চর্চায় কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি? প্রতিবন্ধকতা তো প্রতিনিয়তই আমাদের যে কোনো কাজের মধ্যেই থাকতে পারে। যেমন আহ, কোনো কাজ করতে গেলে সেই কাজ যে মসৃণভাবে করতে পারবো এবং আমি যেভাবে চাই সেভাবে করতে পারবো এরকমটা কখনোই তৈরি করা থাকে না। সেই জায়গাগুলো আমরা আমাদের মতো করে তৈরি করে নিই এবং তৈরি করে নিতে হয়। বন্ধুরা যারা দেখছেন তারা হ্যাঁ, দুঃখিত, বোধহয় একটু নেটওয়ার্ক বিভ্রাটে ফেসে গিয়েছিলাম, তো যেটা আর কি জানতে চেয়েও জানা হলো না যে এই এই যে ছোট বড় যে একটা পথ, মোটামুটি একটা দীর্ঘ পথ চলছেন, তো এতে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন আপনার হতে হলো বা হয়েছেন কি? প্রতিবন্ধকতা প্রত্যেকটা কাজেই আমরা আহ, সম্মুখীন হই, যে কাজই হোক না কেন। আর আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের সামাজিক প্রেক্ষাপটে শিল্প মাধ্যমে থাকতে গেলে বা পথ চলতে গেলে এটার বিষয়টা আমরা সবাই কম বেশি যারা এই পথে আছি তাদের মধ্যে এই উপলব্ধিটা আছে এবং এই বাস্তবতার মধ্যে দিয়েই আমরা পথ চলছি। আর ব্যক্তিগতভাবে আমি প্রতিবন্ধকতা বলতে আহ, যতগুলো শিল্প মাধ্যম আছে, সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, এগুলোর মোটামুটি একটা আহ, ধারাবাহিকতা থাকে এবং আছে। সেখানে যারা পথ চলেন তাদেরও প্রতিবন্ধকতা থাকে। আর আবৃত্তি হচ্ছে এমন একটি মাধ্যম, যে মাধ্যমটা বেশিরভাগ মানুষকে হঠাৎ করে আহ, আকর্ষণ করে না। আকর্ষণ বলতে স্টে করা, মানে দেখি শুনি বা শুনতে থাকি এরকম জায়গাতে দর্শক শ্রোতাটা এখনো তৈরি হচ্ছেন। কারণ আবৃত্তি এখন যেহেতু রাষ্ট্রীয়ভাবে আবৃত্তি শিল্পীদের সম্মাননা দেওয়া হয়, তাহলে আবৃত্তিও আমাদের এখন একটি শিল্প মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত। তো সেখান থেকে যদি বলেন যে পেশাদারিত্বের জায়গা, মানে এখানে থেকে হুম। যাব সারা জীবনের জন্য বা এখানে চলতে পারবো কিনা, সেটা এখনো তৈরি হয়নি বাংলাদেশে। বলতে আবৃত্তি যে একমাত্র পেশা এরকম মনে হয় না যে কোথাও প্রতিষ্ঠা পেয়েছে। এর পাশাপাশি শিল্প মাধ্যমের অনেক মাধ্যমেই কাজ করেন যারা এইরকম শিল্প মাধ্যমের সাথে চলেন। তো শুধুমাত্র আবৃত্তি নিয়ে চলাটা খুবই 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 কঠিন একটি কাজ এবং
যারাই এই পথে নেমেছেন তারা প্রত্যেকেই সেটি উপলব্ধি করেছেন যারা ছিলেন। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা আবারও বোধহয় একটু কবিতা শুনে আসতে পারি। আমরা আলাপচারিতা করলাম, আরো আলাপচারিতা করব। তো শ্রোতা দর্শক মন্ডলী, আবারও আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন দৈনিক আড্ডাবাজি পর্ব 13-তে স্বাগতম, শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনাদের সাথে আজকে অতিথি হিসেবে আছে মুকুট মেহেদী। আমরা চলে যাচ্ছি তার কাছে, তার দ্বিতীয় নিবেদন কি থাকছে, দ্বিতীয় কি কবিতা আমরা শুনতে পারি, মুকুট ভাই? আবুল হাসানের একটি কবিতা, বাহ। সেখান থেকে আমি আবৃত্তি করবার চেষ্টা করছি। জি জি, চলুন শুনুন। কবিতার নাম যুগের আরাম। ওঠে কালো ঝড় কাল বৈশাখী, লক্ষ কণ্ঠে তীব্র স্বর, সাহারা ঘুমানো বালুচরে আর শুষ্ক শাখে, বোধি বৃক্ষের হত আননের রমণ ক্রিয়ায় বাহু ধাতর, জৈব অধিক নীল আসছে রাঙা রাগে। পুড়ে ছাই হলো রাজ্যপাট, তাই রঙের মাঠে বন্দি দশার, কদম কূপে সবুজ শ্যাওলা লাঞ্ছিত কি, উষ্ণ অধীর মন মানুষের ভুল ব্যবধানে যন্ত্র ঠাটে, রোজকার মতো ইট ভাঙা সেই দেহের কামনা পোড়ানো ঘি। জীবনের মাঠে ক্ষুধা নলকূপে আর্দ্রতা নেই, লোহার রং মরচে ধরানো জ্বালা নক্ষত্রে, এমনি লুকায় পাঞ্জাতন কাঁচা কুখাদ্যে, অংশ মতন আহ্লাদ সব, যার ভরং কাঁদুনে গ্যাসের জ্বালা ধরা মোহে তার পতন। কবরে হাজার মৃত তম্বি রজুত হাড়ে, জাগে অনিকেত আশার স্বপ্ন, পৃথিবী নয় আর এক নদীর জ্বালা ধরা সেই আগুন যারে অতি কষ্টে চেপে রাখা যায় পূর্ণতায়। চায়ের পেয়ালা থমকে গড়ায়, বলি ঈশ্বর হা ঈশ্বর, বাবুই পাখিরে ছেড়ে দিলে কেন ধানের খেতে, কি করি এখন লম্বা কথায় জড়ানো স্বর, কয়শ মন্ত্র লাগে হে তোমার আশিস পেতে। কাল রাত্রিরে স্বপ্নরা সব বলল যা, তুমি নাকি সব চোখ বুজে দেখো, যাই হোক হা হাতম্মি মিথ্যে প্রণামী, হুড়কোড়া ঈশ্বর তার নিজের ভোগে নিত্য শোক, দোতনা শুধুই তার বাহু রাখে দৃষ্টিতে, পোড়া কাঞ্চনে বলি সেনাদের পঞ্চভূত, পরিজ্ঞানে অধরা আছে কোষ্ঠীতে, ঈশ্বর হন আষ্টে আসনে ষাঁড়ের ভূত। বাহ। অংশ আমরা বিশেষ আরো একটি কবিতা শুনে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের আজকের প্রিয় অতিথি মুকুট ভাইয়ের কাছে। মুকুট ভাই, আরেকটু প্রশ্ন উত্তরে যাই, তারপরে আমরা বোধহয় আবারও কবিতায় ফিরবো। শ্রোতা দর্শক অনেকেই দেখছেন, দেখছি ঢু মেরে যাচ্ছেন। সকলকে যারা ঢু মেরে যাচ্ছেন তাদেরকেও ভালোবাসা। সেই ব্যাপারটা হচ্ছে এই যে আবৃত্তির মাধ্যম বা বাচিক শিল্প বা কণ্ঠশীলনের যে মাধ্যমটা, পারফর্মিং আর্টের কণ্ঠশীলনের যে মাধ্যমটা, যে কেউ চাইলে কি এটা করতে পারে, নাকি তার জন্য প্রশিক্ষণের বা শেখা পড়া বোঝার তালিমের একটা ব্যাপার আছে? আর যদি সেই ব্যাপার বা প্রয়োজনীয়তা থাকে, তো সেটা কি ধরনের হতে পারে বা কি কি সেই প্রয়োজনীয়তা একটু শুনতে চাই আপনার কাছে। যখন আবৃত্তি ছোটবেলায় দেখতাম যে বিভিন্ন অনুষ্ঠানে একজনকে ডাকতেন আবৃত্তি করবার জন্য, সেই অনুষ্ঠানের মধ্যে উনি আবৃত্তি করতেন। তো সেরকম ভাবে দেখতে দেখতে বড় হয়েছি। তো যখন আবৃত্তি তার নিজস্ব একটি গণ্ডি তৈরি করলো এবং আহ, দর্শক আবৃত্তি শুনবার জন্য বিভিন্ন মঞ্চে দর্শনীর বিনিময়ে আসতে থাকলেন, তখন যারা আসতেন আবৃত্তি শুনতে কমপক্ষে 1 ঘন্টা 40 মিনিট বা আধা ঘন্টা মঞ্চে বসে থাকতেন, মানে দর্শক সারিতে। তো এই যে সময়টা উনি নিয়ে আসবেন, ওনার এই সময়টার মূল্য ওনার কাছে কিন্তু অনেক। তো যখন একজন দর্শক হুম। সময় নিয়ে আসবেন আবৃত্তি শুনতে, তখন তিনি যা প্রত্যাশা করবেন
সেই তার প্রত্যাশার জায়গাটা যদি আমরা একটু চিন্তা করি বা খেয়াল করি, তাহলে অবশ্যই আবৃত্তির পরিবেশনের আগে যিনি আবৃত্তি পরিবেশন করবেন তাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে, এবং সেটি সঙ্গীতের মতো, নৃত্যের মতো এবং চারুর মতো, মানে চিত্রাঙ্কনের মতোই একটি পর্যায়ক্রমিক প্রশিক্ষণের মধ্যেই যেতে হবে। কারণ দর্শক তো আবৃত্তি শুনতেই আসবে, তো এই জন্য দর্শকের হ্যাঁ। ভালো লাগাটা করার জন্য সেটি অবশ্যই জরুরি, প্রশিক্ষণটা। আচ্ছা, তো এই প্রশিক্ষণটা যেহেতু জরুরি বললেন, তো এই প্রয়োজনীয়তা বা জরুরির ক্ষেত্রে মানুষ কি কি করতে পারে, যে কি ধরনের কাজ করে সে প্রশিক্ষিত হতে পারে, বা কিভাবে গেলে, কোথায় গেলে? প্রথমত হচ্ছে নিজের মধ্যে আগ্রহটা জমা থাকতে হবে প্রচন্ড রকমের। কারণ সঙ্গীতের যেমন একটি নোটেশন থাকে, আবৃত্তির কিন্তু কোনো নোটেশন নেই। কারণ এটি আহ, একদম উন্মুক্ত। এখন যেহেতু এটি উন্মুক্ত, তারপরেও এটিকে একটি ছকে ফেলে নেন যারা আবৃত্তি করেন, এবং যে আবৃত্তিগুলো আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনি এবং আমাদের ভালো লাগে, সেগুলো তারা তাদের মতো করে একটা ছকে বাঁধেন। আর সেই ছকটাই হচ্ছে প্রশিক্ষণের মধ্যে যেতে হবে। সেই ছকটা চিনতে গেলে যে কি কি ছকে আমি আমার একটি কবিতা পেলাম, আর হুম। সেটিকে আমি ওই ছকের মধ্যে ফেলবো, সেটির জন্যই প্রশিক্ষণ হচ্ছে। ওগুলো ধারাবাহিক কিছু প্রশিক্ষণ। তার মধ্যে প্রথম যেটি থাকে সেটি হচ্ছে যিনি আবৃত্তি করবেন কবিতাগুলো তাকে বেশ ভালোভাবে রপ্ত করতে হবে। কবিতার ছবিগুলো তাকে আবিষ্কার করতে হবে। কবিতার বক্তব্যগুলোর মধ্যে তাকে অবগাহন করতে হবে এবং পুনঃ পুনঃ সেগুলো পড়তে হবে। আর এই কবিতাটিকে যখন আহ, পাঠকের দর্শকের কানে পৌঁছাবে, তখন যেন সেটির মাধুর্যতা তৈরি হয়, সেজন্য তাকে কণ্ঠশীলন করতে হবে। সেজন্য তাকে তাল, ছন্দ, মাত্রা, এমনকি স্কেল বলি যেটাকে আমরা সঙ্গীতের ক্ষেত্রে, সেই কণ্ঠের স্কেল সম্বন্ধেও ধারণা রাখতে হবে এবং সেই অনুযায়ী মানে চর্চা। স্বর প্রক্ষেপণের জায়গাটা সম্বন্ধেও তার একটা ভালো ধারণা থাকতে হবে, হ্যাঁ, যাতে আপ ডাউনস গুলো, গলার নোট গুলো ঠিক মতো সে ব্যবহার করতে পারে। হ্যাঁ, নোটগুলো সে যেই নোটে তার কবিতাটিকে আবৃত্তি করবেন, কণ্ঠকে সাজাবেন, সেই নোটগুলো সম্বন্ধে তার ধারণা থাকতে হবে। আচ্ছা। তো যাই হোক, মোটামুটি বোধহয় একটা ধারণা আমরা পেলাম, এবং শ্রোতা দর্শককেও দিতে পারলাম আপনার দৃষ্টিতে। এর সাথে আরেকটু প্রশ্ন যুক্ত করি, একটু কথা বলি, তারপরে আমরা পরপর আপনার দুটো আবৃত্তি শুনবো। সেটা হচ্ছে, এই যে আবৃত্তিটা করেন বা লোকে করছে, এটা আসলে ব্যক্তি ও সমাজ জীবনে এই আবৃত্তিটা কিভাবে প্রভাব ফেলে? ঠিক আছে, প্রভাব ফেলে, আর এর উপকারিতাই বা সমাজে কি? আর আপনি আবৃত্তির মাধ্যমে সমাজকে কি দিতে চান? এটি খুব কঠিন একটি প্রশ্ন, এবং একটা মানুষ সমাজে কি দিবে সেটি কিন্তু সে বলতে পারে না কি দিবে। সে যেই ক্ষেত্রেই কাজ করুক না কেন, একজন ধনাঢ্য না, এটা ব্যবসায়ী। এটা বলার হচ্ছে যে একটা উদ্দেশ্য থাকে, যে আমি আসলে চাই এটা দিতে, কতটুকু পারবো জানি না। অনেকেই বলে, যেমন আমাকে যদি কেউ বলে, আপনি কেন লেখেন? আমি বলি, আমি লিখি, আমার একটা শব্দ, একটা বর্ণ, একটা লাইনে যদি কেউ আনন্দ পায়, এই আমার মহা শান্তির বিষয়। এরপরে যদি কারো কাছে শিক্ষণীয় হয়ে ওঠে, সেটা তো অন্যরকম কাজ। হ্যাঁ, সেখান থেকে বলতে পারি আমাদের দেশে আবৃত্তি শিল্পের পেশার জায়গা কতটুকু আছে। হ্যাঁ, আর যে প্রশ্ন করলেন যে আমার কাছ থেকে মানুষ কি পেতে পারে, আর প্রথম বিষয় হচ্ছে শিল্প মাধ্যম। শিল্প মাধ্যমে যে ছেলে মেয়েগুলো কাজ করে এবং কাজ করতে করতে একটা পর্যায়ে যায়, তার প্রথম অর্জন হচ্ছে সেই মানুষটার, সেই ব্যক্তিটার জন্য সে সুন্দর এবং অসুন্দর খুব স্পষ্ট করে চিনতে পারে। যারা শিল্প চর্চার মধ্যে থাকে, এটা সেই মানুষটার জন্য খুব কার্যকর হবে। আর যিনি শিল্প মাধ্যম উপস্থাপন করছেন, যে বিষয়টা উপস্থাপন করছেন এবং যেই মাধ্যমে উপস্থাপন করছেন, সেটার মাধ্যমে অসংখ্য মানুষ তার জীবনটাকে স্বপ্নের মতো আঁকতে পারে।
এবং সেই জায়গায় বিচরণ করতে পারে। যেমন সিনেমা নাটকে যেই চরিত্রগুলো, যে হিরো হিরোইন গুলো থাকে, তাদের মতো কিন্তু আমরা কল্পনা করি আমার জীবনটাকে। এরকম সব শিল্প মাধ্যমেই এই বিষয়টা একদম জরুরিভাবেই থেকে যায়, যদি আমরা সেখান থেকে বেছে নিতে পারি। আর সঙ্গীত, নাটক, কবিতা, আবৃত্তি, এগুলোর মধ্যে তো একটা মেসেজ থাকেই। প্রত্যেকটা আনন্দের মধ্যে একটা তথ্য থাকে, যে তথ্যটা আমাদেরকে আমাদের অজান্তেই আমাদেরকে পরিপূর্ণতার দিকে নিয়ে যায়, যেটা আমরা বুঝতেও পারি না। আমার ব্যক্তিগত জীবন থেকে আমি যেটা উপলব্ধি করেছি এখন এসে, এই সময়ে এসে, হুম সেটা হুম কবিতার জন্যে এবং শিল্প মাধ্যমে থাকার জন্যে আমি যেটা প্রথমে বলছিলাম, যে সুন্দর এবং অসুন্দরের পার্থক্যটা খুব পরিষ্কারভাবে সামনে ভেসে ওঠে। আরেকটা জিনিস ভেসে ওঠে, সেটা হচ্ছে শিল্প মাধ্যম তো, কবিতার মধ্যে তো অসংখ্য মায়া জড়ানো থাকে, আবেগ যেটাকে আমরা বলি, হুম একটি মায়া, আমার কাছে মায়া মনে হয়। এই মায়ার বন্ধন পুরো পৃথিবী জুড়ে আবদ্ধ হয়ে আছে, মায়ের বন্ধনে। আর এই শিল্প চর্চা আমার কাছে, কবিতার আবৃত্তিটা আমার কাছে সেরকমই, খুব মায়ায় আবদ্ধ করে ফেলছে আমাকে প্রতিনিয়ত। সেটা শুধু কবিতার জন্য না, সবকিছুর মধ্যে, সবকিছুর জন্য। এটা আমি উপলব্ধি করছি এখন এসে। সবকিছুর জন্য। হুম তো এই একটা পরিবর্তন তো যাই হোক, হতেই পারে। হ্যাঁ, তার মানে আমরা পেলাম যে শিল্প সাহিত্য চর্চার মাধ্যমে বা এটার সাথে থাকার মাধ্যমে মানুষ সুন্দর অসুন্দরকে চিনতে পারে, নিজের জীবনকে এবং নিজের চারপাশকে সুন্দর করে তা মাধুর্যময় করে তুলতে পারে, পরিমিতি বোধ সম্পর্কে জানতে পারে। এবং এই যে আপনি মায়ার কথা বললেন, যে একটা সুন্দরের মায়ায় সে পড়ে থাকে, আপনি যেমন একটা সুন্দরের মায়ায় পড়ে গিয়েছেন বিধায় এখনো যেতে পারছেন না, এখানেই থেকে যেতে হচ্ছে, এরকম একটা ব্যাপার, বা এই জিনিসটা নিয়ে চলতে হচ্ছে। তো যাক, আপনার কথা থেকে মোটামুটি আমরা আর কি বুঝলাম। অনেকেই দেখছি মন্তব্য করছেন, আমরা বোধহয় একটু মন্তব্যের ঘর থেকে ঘুরে আসি, তারপরে আমরা মুকুট ভাইয়ের কাছ থেকে কবিতা শুনবো, পরপর দুটো কবিতা শুনবো। প্রথমেই দেখছি আমাদের সাথে মেহনাজ মৌ আছে, লিখেছে অসাধারণ, ধন্যবাদ আপনাকে। সেলিম মাহবুব লিখেছে অনেক ভালোবাসা, জয় হোক সুস্থ সংস্কৃতির, উপভোগ করছি, অনেক অনেক শুভেচ্ছা রইলো মুকুট ভাই। সেলিম মাহবুবকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। এরকম সুন্দরের সাথে থাকুন, আমাদেরকে উৎসাহ দিন, ভালো লাগে। দেখছি সেলিম রেজা সাগর যুক্ত হয়েছেন, শুভেচ্ছা জানাই, অনেক ধন্যবাদ। সেলিম মাহমুদ আরো লিখেছেন অসাধারণ প্রিয় মুকুট ভাই। তো যাই হোক, আমরা আরো মন্তব্য করবেন অনেকে, পড়বো, দেখবো। তার আগে আজকের অতিথি মুকুট মেহেদির কাছ থেকে আমরা কবিতা শুনে আসি, পরপর দুটো কবিতা শুনতে চাই। দুটো। হ্যাঁ। আহমদ ছফার কবিতা। বাহ। আহমদ ছফার কবিতা ফাঁকে আমি একটু বলে নিই, আহমদ ছফার কবিতা সচরাচর দেখি চারপাশে লোকজনে কম পড়ে, তো আপনি এটা বেছে নিয়েছেন, শুনেই ভালো লাগলো। শুরু করুন। কোকিল। কে আর বাজাতে পারে যৌবনের সুরেলা বাঁশুরি? হে পাখি, তোমার মতো, যখন রাত্রির হিম ভয়ঙ্কর তীক্ষ্ণ শীতল নখে ছিন্ন ভিন্ন করে ফেলে কোমল পঞ্জর, কেমন জাকিয়া ওঠো প্রাণ সখা বসন্তের প্রিয় নাম ধরি। হে পাখি, শীতার্ত রাত্রির বুক বিদ্ধ করে তোলো কণ্ঠধ্বনি, শিমুলের মতো লাল যৌবনের রক্তিম কামনা, বেজে যাও অবিরত চঞ্চলিত নিসর্গের বীণা, রাত্রির নিভৃত রন্ধ্রে ব্যক্ত করো অনুপম শানিত রাগিনী। হে পাখি, তোমার কণ্ঠে নিখিলের জাগর সঙ্গীত, কি আবেগে ঝরে পড়ে যখন সমস্ত অচেতন ঘুমন্ত মৃত্যুর দুর্গে সহর্ষে ওড়াও তুমি প্রাণীর কেতন, জমাট আধার তলে ছুঁড়ে দাও কম্পমান কণ্ঠের তরি। হে পাখি, তোমার শরীরে নাকি সংখ্যাহীন জখমের দাগ, শীতের নির্মম স্বরে সর্ব অঙ্গ জড় জড়,
অবিরাম নিষ্পেষণ, হাড় মাংস ব্যথায় পাথর, তবুও গানের স্বরে কি করে জাগিয়ে রাখো এমন নির্মল অনুরাগ। হে পাখি, আমার হৃদয়ও এক শঙ্কাতুর গায়ক কোকিল, সুকুমার, ধরে না স্পর্শের ভার, কেঁদে ওঠে প্রতিটি আঘাতে, ফুলের বসন্ত ডেকে গেয়ে ওঠে থমথমে শব্দহীন রাতে। আঁধারে ঠোকরহীনে সপ্রাণ ঝংকারে খোলে জীবনের খিল। বাহ! আমরা দারুণ একটা কবিতা শুনে ফেললাম। পরবর্তীতে কি শুনছি? দ্বিতীয় নিবেদন বা দ্বিতীয় পরিবেশনা আপনার কি থাকছে? কবিতা আড্ডাতে এত ঘন ঘন কবিতা ভাল লাগবে? করছি। হ্যাঁ, লাগবেই। পারফর্ম আড্ডা তো দেব। আমরা কবিতা আর কি আপনাকে ৪-৫ টা প্রশ্ন করেছি। আড্ডাটা একটু দীর্ঘ হলো। তো ভাবলাম যে ওটা কবিতা দিয়ে মেকআপ করে ফেলি। এরপরে আচ্ছা, আমরা আবার প্রশ্ন উত্তর এবং আড্ডাবাজিতে যাব। ঠিক আছে। কবিতার যে স্বাদ, মানে আমি একটু স্বার্থপরের মতোই, যে কবিতাগুলো আচ্ছা। হুম, আমাকে স্বাদ দেয়, আমি হুম। সেগুলো বেশি পড়ি, এমনি সময় পড়ি। এরকম বাছাই করতে করতে বেশ কিছু কবিতার বই আমার সংগ্রহে আমি সংগ্রহ করতে পেরেছি। তো না, এটা আরেকটা ব্যাপার হচ্ছে কি, আবৃত্তি শিল্পীর কাজটা কি? আবৃত্তি শিল্পীর কাজ হচ্ছে সে যে কথাটা বলতে চায় মানুষকে, সমাজকে বা নিজেকেও শোনাতে চায়, সেটা কোন কবির কবিতায় আছে সেই কবিতাগুলো খুঁজে খুঁজে পড়া। মানে তো কবিতার আপনি সেই কাজটা করেছেন, এটা খুব ভালো লাগছে। বলুন। কবিতার স্বাদ নেবার জন্য। হুম। আচ্ছা, সাধারণ মেয়ে, ২১ শতক, মল্লিকা সেনগুপ্তের। বাহ! চলুন শুনুন। রবি বাবু, আমি তোমাদের সেই সাধারণ মেয়ে। তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছ, সাধারণ মেয়েদের দুঃখে ভরা কিচ্ছা কবিতা, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসামান্যর সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। আমি ওই সাধারণ মেয়ে। তোমার কবিতার গল্পগুচ্ছ পাতায় পাতায়, শিলাদহের ঘাটে, গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে। অনেক লিখেছ, কিন্তু তোমরা কেউ আমাকে জিতিয়ে দিতে পারোনি তখন। ইতোমধ্যে কেটে গেছে ৭৬ বছর, দুঃখ মন্থন করে তীরে এসে উঠেছি তোমার সাধারণ মেয়ে। নিজে নিজেই নিজের জোরেই আমি অর্জন করেছি পায়ের তলার মাটি, মাথার আকাশ, কয়েক হাজার মেয়ে সাধারণ ছড়িয়ে পড়েছি নিউজ রুমের করিডোরে আর কম্পিউটারে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কলেজে কলেজে, ছেলে মেয়েদের স্কুল সিলেবাসে, রান্নার টেবিলে, হারমোনিয়াম থেকে হার্ভার্ড পর্যন্ত অনায়াস চলাফেরা এখন আমার। কাঁচপাড়ার গলিপথ থেকে ক্যালিফোর্নিয়ায়, পাড়ার ফাংশন থেকে পার্লামেন্ট ঘরে আমাকে এখন আর ইট চাপা দেওয়া যায় না। এক মুঠো আমলকি এই পৃথিবীকে এখন নিজেই আমি জিতে নিতে পারি। আমার ১০টি হাতে ধরা আছে দ্বীপ চক্রবাল। বাংলাদেশের শেষ করুন। মেয়েরা, ফুটবল খেলোয়াড় মেয়েরা যেভাবে হুম, অসাধারণ ফুটবল উপহার দিচ্ছে আমাদের, একটি শিল্প, হুম। বাংলাদেশের ফুটবলে মেয়েরা এই ফুটবল খেলাটাকে একটি শিল্পে পরিণত করেছে। ওদের পুরো মননের জায়গাটা জুড়ে আছে আমার মনে হয় ফুটবল, যার জন্য ওরা এমন ফুটবল। একটি জায়গায় বাংলাদেশের ফুটবলকে নিতে পেরেছে। তো এই কবিতার মধ্যে দিয়ে মেয়েদের এই জাগরণ, সে কথাটি সেই তিনি জাগরণটা তুলে ধরলেন।
তো যাই হোক, আমরা আরো একটি ভালো কবিতা শুনে ফেললাম। তো এখন বোধহয় একটু আড্ডাবাজিতে আমরা যাব। আরেকটু জানতে চাই, আমরা প্রথমেই একটু বোধহয় ঘুরে এসেছি, শব্দটা উচ্চারণ করেছি কিন্তু ডিটেইলিং এ বলা হয়নি। এই যে পেশার জায়গাটা, আমাদের দেশে আবৃত্তি শিল্পে পেশার জায়গাটা আসলে এখন পর্যন্ত এসে কতটুকু তৈরি হলো? আর পেশা হিসেবে আবৃত্তিটা কতটা সম্ভাবনা আছে, কিংবা কি প্রতিবন্ধকতাই বা কতটুকু আছে? এটা একটু আপনার দৃষ্টিতে জানতে চাই। আবৃত্তির মধ্যে দিয়ে বাচিক শিল্পী তৈরি হয়। যিনি বাচিক শিল্পী হিসেবে তৈরি হচ্ছেন, তিনি একাধারে উপস্থাপনা করছেন, সংবাদ পাঠ করছেন, এবং বাংলাদেশে এখন বেশ কণ্ঠের কাজ হচ্ছে বিভিন্ন বিদেশি যেই ধারাবাহিক সিরিয়ালগুলো ডাবিং আর কি, ডাবিং। ডাবিং এর কাজ করছে কিন্তু বাচিক শিল্পীরাই। তো আবৃত্তি হচ্ছে এটার একটি কি বলে আহ, পথ, যে পথ দিয়ে তারা এগিয়ে গিয়ে ওই জায়গাটাতে কাজ করবার জন্য নিজেকে তৈরি করতে পেরেছেন। তো এই জন্য আবৃত্তি এখন বাংলাদেশে মোটামুটি ভাবে পেশাদারিত্বের জায়গাতে চলে গিয়েছে। কিন্তু সেটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক। যারা ঢাকাতে বসবাস করছেন তাদের এই সুযোগটা গ্রহণ করবার সুযোগটা বেশি। কারণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ছেলেমেয়েরা কাজ করছে আবৃত্তি নিয়ে। বিভিন্ন প্রতিযোগিতায় দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠানে, সেই আঞ্চলিক অনুষ্ঠানে দেখা যায় যে আবৃত্তির একটি পরিবেশনা থাকে। তো সেখান থেকে হুম। অনুপ্রাণিত হয়ে সবাই অবশ্যই ঢাকার কেন্দ্রের দিকে ধাবিত হয়। পরবর্তীতে যারা মনে করে যে হ্যাঁ, আমি এই মাধ্যমটাতে জীবিকা নির্বাহ করতে পারবো। আর যদি বলি আমি শুধু আবৃত্তি শিল্পের জায়গাতে, তাহলে একটু হুম। কঠিন। তাহলে একটু কঠিন এটাকে পেশা হিসেবে নেবার জন্য। কারণ যারা প্রশিক্ষণের সাথে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে, আহ, সেটার সংখ্যা খুবই কম, খুবই কম। তারা একমাত্র এটা থেকে কিছু উপার্জন করতে পারেন। আর শিল্প প্রচারের জন্য একজন আবৃত্তি শিল্পীকে তো আর বিভিন্ন অনুষ্ঠানে ডেকে নিয়ে পয়সা দিয়ে আবৃত্তি শোনার মতো পরিবেশ এখনো আমাদের শিল্প উপস্থাপনের জায়গাতে খুব একটা জোরালো হয়নি। তারপরেও পয়সা দেয়, একজন আবৃত্তি শিল্পীকে আমন্ত্রণ জানান, বিভিন্ন অনুষ্ঠানে তাকে পয়সা দেওয়া হয়। কিন্তু সেটি নির্ভর তার জীবন ব্যবস্থাপনা পরিচালনা করার মতো না। তবে এটি উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে, যেখানে আমরা আনন্দিত হতেই পারি যে পেশাদারিত্বের জায়গায় আবৃত্তি যাচ্ছে। এবং যদি এখানে অনেকগুলো বিষয় যুক্ত থাকে আসলে হুম। আমাদের প্রেক্ষাপটে, কারণ সারা পৃথিবীতে কিন্তু বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেই দেশের শিল্প মাধ্যমটাকে বাঁচিয়ে রাখেন। কারণ প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের নীতির জায়গাতে একটি ক্লজ আছে। সেই ক্লজটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। এই সামাজিক দায়বদ্ধতার মধ্যেই কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডটা পড়ে যায়। এখন আমাদের দেশের, আমরা আমাদের জায়গা থেকে আহ্বান করতে পারি বা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে, তারা যদি সামাজিক এই দায়বদ্ধতা যে ক্লজটা তাদের ব্যবসায়িক নীতির মধ্যে থাকে, সেই জায়গাটাতে যেন ওনারা আরো মনোযোগী হবেন, আমরা আশা করব। এবং একটি দেশের শিল্প সংস্কৃতি কিন্তু সেই দেশের, সেই জাতিসত্তার একটি পরিচয় বহন করে সারা পৃথিবীতে। যখন আমি পৃথিবীর যে কোনো জায়গায় যাব, যে কোনো জায়গায় আমাকে উপস্থাপন করব, তারা আমার শিল্প, আমার সংস্কৃতির বিষয়টাকে নিয়েই আমাকে মূল্যায়ন করবে। আমার অর্থনৈতিক অবস্থান তো একটা দৃশ্যমান থাকতেই হয়, কিন্তু আমার অস্তিত্বের মূল্যায়নটা হবে আমার শিল্প, আমার সংস্কৃতি দিয়ে। তো এই জন্যে আমাদের যদি এইরকম আহ, আহ, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন আয়োজনে প্রণোদনা দেন, তাহলে শিল্প মাধ্যমে যারা সারা জীবন কাটিয়ে দিতে চান, তারা হয়তো হুম। সেখানে সুন্দরভাবে আনন্দের সাথে সেই জীবনটাকে অতিবাহিত করতে পারবে। আপনার একটা শব্দ বা একটা কথা, এই যে প্রণোদনা বললেন, এখন এই প্রণোদনাটা ব্যক্তি কেন্দ্রিক হলে ভালো হয়, নাকি এটা প্রতিষ্ঠান কেন্দ্রিক করা উচিত, যাতে এটা ফ্লারিশ করতে পারে এবং একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে? মানে ব্যাপারটা কিভাবে আর কি সারা বোঝাতে চাচ্ছেন পৃথিবীতে প্রণোদনা বলতে? জানি সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং শিল্প মাধ্যমে সারা পৃথিবীতে যখন এগুলো উপস্থাপন হয় বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিক, বিভিন্ন আয়োজন কেন্দ্রিক, সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান স্পন্সর করে, সেটাই প্রণোদনা। হুম। অর্থাৎ তাদের আচ্ছা। যে সামাজিক দায়বদ্ধতার না, একটি আমি ক্লজ। প্রণোদনা বলতে বলছি, মানে আমি একটু আরো ডিটেইল এই জন্য জানতে চেয়েছি, কারণ আমাদের দেশে এই প্রণোদনার কিন্তু একটা ব্যাপার আছে।
দুস্থ শিল্পী নামে একটা শব্দ আছে, ভালো না মন্দ আমি সেদিকে যাচ্ছি না, এবং সেটা ব্যক্তি কেন্দ্রিক প্রণোদনাও হয় সরকারের মাধ্যমে, ওই ব্যাপারটা আমি বোঝার জন্য জিজ্ঞাসা করলাম। তো আপনি না, এখন যেটা বললেন এবার বুঝতে এটা পারলাম তো যে স্পন্সরের ব্যাপারটা। সেটাতে সেটাতে একজন শিল্পী সাময়িক সহযোগিতা পেলেন, কিন্তু শিল্পের জন্য সেটা খুব একটা বেশি কার্যকর হয় না। শিল্পের জন্য বা কার্য উপকারও হয় না। শিল্পের জন্য কার্যকর হবে তখন যখন স্পন্সরশিপের বিষয়টা প্রতিষ্ঠানগুলো ভাববেন, এবং তাদের এই স্পন্সরশিপের জন্যেই শিল্প মাধ্যমটা টিকে থাকবে। আর শিল্প মাধ্যম টিকে থাকলে শিল্পীরা তো সেখানেই কাজ করবেন। তো এজন্য শিল্পীদের আর তখন চিন্তা করতে হবে না, কারণ একজন শিল্পী মঞ্চে উঠলে তো তাকে সম্মানই দেওয়া হয়। তো যখন স্পন্সরশিপের বিষয়টা এবং থাকে তার কাজের কাজের ব্যাপ্তি বাড়বে, ব্যাপ্তির সাথে সাথে তার অর্থনৈতিক সচ্ছলতাটাও আসতে শুরু করবে আর কি। অর্থনৈতিক তখন সামর্থ্য। আরো বেশি মানুষ, হ্যাঁ আরো বেশি মানুষ দেখা যাবে এই শিল্পের ভেতরে ইনভলভ হওয়ার চেষ্টা করবে, যে চায় আর কি শিল্পটা নিয়ে কাজ করতে। তো আপনার কথার ভিতরে আরো একটা কথা যেটা আপনি বললেন যে আসলে পৃথিবীতে আমাদেরকে প্রথমে জাতিগত বা অস্তিত্বের দিক থেকে মূল্যায়ন করা হবে আহ শিল্পী সাহিত্যিক বা শিল্প সাহিত্যের মাধ্যমে। এজন্যই বোধহয় আমরা শুনে শুনে বড় হয়েছি, এবং আমাদের অগ্রজরাও বলেন যে একটা জাতির দর্পণ হচ্ছে সেই জাতির শিল্প এবং সাহিত্য। তো তার মাধ্যমেই বোঝা যায় বা মূল্যায়ন করা যায় সেই জাতিটা কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে, বা কতটা ভালো বা কতটা মন্দ। তো যাই হোক, আমরা আরো আলাপচারিতা করবো। শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন বা মাঝে মাঝে ঢু মেরে গেছেন, আবারও অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। দৈনিক আড্ডাবাজি পর্ব 13-র পক্ষ থেকে আজকে আছেন আবৃত্তি শিল্পী, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুকুট মেহেদী। তো তার সাথে আমরা কথোপকথন চালাচ্ছি, আড্ডা দিচ্ছি, ফাঁকে ফাঁকে কবিতা শুনছি। এবারও আমরা চলে যাচ্ছি আবার তার কাছে একটা আবৃত্তির জন্য, কি আবৃত্তি শোনায়। তো মুকুট কি আবৃত্তি শোনাচ্ছেন এবার আমাদের? এবার একটু জীবন আনন্দ ধরি, কারণ বাহ। জীবন আনন্দের কবিতার স্বাদ শেষ হয় না, আমার কাছে মনে হয়। না 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 না, এটা একটা ওই যে আপনি বললেন না, মায়া শব্দটা ব্যবহার করলেন না, তো জীবনানন্দ দাশের কবিতা খুব মায়াময়। সেটা হয়তো দূর থেকে বা স্পষ্ট বোঝা যায় না, একটা আবছায়ার ভেতরে একটা বিমূর্ত অবয়বে প্রাণের কথাগুলো, খুব সহজ সরল কথাগুলো একটা মায়ার মতো যেন জেঁকে বসে। তাকে আপনি যতই মন্থন করবেন ততই যেন তার ভেতরে একটা অন্যরকম আনন্দের রস বেরোতে থাকে। সেটা যেন অনবরত বেরোতে থাকে, শেষ হয় না। তো চলুন আমরা শুনে আসি জীবনানন্দকে আপনার কণ্ঠে। ক্যাম্পে কবিতাটা আবৃত্তি করব, জীবনানন্দ বাহ। দাশের। এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি, সারা রাত দক্ষিণা বাতাসে আকাশের চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনি, কাহার এসে ডাকে। কোথাও হরিণ আজ হতেছে শিকার, বনের ভিতরে আজ শিকারীরা আসিয়াছে, আমিও তাদের ঘ্রাণ পাই যেন। এইখানে বিছানায় শুয়ে শুয়ে ঘুম আর আসে না কো, বসন্তের রাতে। চারিপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাস, জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন ঘাই মৃগী সারা রাত ডাকে। কোথাও অনেক বনে, যেখানে জ্যোৎস্না আর নাই, পুরুষ হরিণ সব শুনিতেছে শব্দ তার, তাহারা পেতেছে টের, আসিতেছে তাহার দিকে। আজ এই বিস্ময়ের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে, তাহাদের হৃদয়ের বন বনের আড়াল থেকে তাহাদের ডাকিতেছে জ্যোৎস্নায়, পিপাসার সান্ত্বনায়, আঘ্রাণে আস্বাদে। কোথাও বাঘের পাড়া বনে আজ আর নাই যেন, মৃগদের বুকে আজ কোনো স্পষ্ট ভয় নাই, সন্দেহের আবছায়া নাই কিছু, কেবল
পিপাসা আছে, রোমহর্ষ আছে। মৃগীর মুখের রূপে হয়তো চিতার বুকে জেগেছে বিস্ময়, লালসা, আকাঙ্ক্ষা, সাধ, প্রেম, স্বপ্ন স্ফুট হয়ে উঠিতেছে সব দিকে আজ এই বসন্তের রাতে। এইখানে আমার নকটার্ন। একে একে হরিণেরা আসিতেছে গভীর বনের পথ ছেড়ে, সকল জলের শব্দ পিছে ফেলে অন্য এক আশ্বাসের খোঁজে, দাঁতের নখের কথা ভুলে গিয়ে তাদের বনের কাছে, ওই সুন্দরী গাছের নিচে জ্যোৎস্নায়। মানুষ যেমন করে ঘ্রাণ পেয়ে আসে তার নামে মানুষের কাছে, হরিণেরা আসিতেছে। তাদের পেতেছি আমি টের, অনেক পায়ের শব্দ শোনা যায়, ঘাই মৃগী ডাকিতেছে জ্যোৎস্নায়, ঘুমাতে পারি না আর, শুয়ে শুয়ে থেকে বন্দুকের শব্দ শুনি, তারপর বন্দুকের শব্দ শুনি। চাঁদের আলোয় ঘাই হরিণী আবার ডাকে, এইখানে পড়ে থেকে একা একা আমার হৃদয়ে এক অবসাদ জমে ওঠে, বন্দুকের শব্দ শুনে শুনে, হরিণীর ডাক শুনে শুনে। কাল মৃগী আসিবে ফিরিয়া, সকালে আলোয় তারে দেখা যাবে, পাশে তার মৃত সব প্রেমিকেরা পড়ে আছে, মানুষেরা শিখায়ে দিয়েছে তারে এই সব। আমার খাবার ডিশে হরিণের মাংসের ঘ্রাণ আমি পাবো, মাংস খাওয়া হলো তবু শেষ, কেন শেষ হবে? কেন এই মৃগদের কথা ভেবে ব্যথা পেতে হবে? তাদের মতন নই আমিও কি? কোনো এক বসন্তের রাতে, জীবনের কোনো এক বিস্ময়ের রাতে, আমারেও ডাকেনি কি কেউ এসে জ্যোৎস্নায় দক্ষিণা বাতাসে, ওই ঘাই হরিণীর মতো? আমার হৃদয় এক পুরুষ হরিণ, পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে, চিতার চোখের ভয়, চমকের কথা সব পিছে ফেলে রেখে, তোমারে কি চাই নাই ধরা দিতে, আমার বুকের প্রেম ওই মৃত মৃগদের মতো যখন ধুলোয় রক্তে মিশে গেছে, এই হরিণীর মতো তুমি বেঁচেছিলে নাকি জীবনের বিস্ময়ের রাতে, কোনো এক বসন্তের রাতে? তুমিও কাহার কাছে শিখেছিলে মৃত পশুদের মতো আমাদের মাংস লয়ে আমরাও পড়ে থাকি, বিয়োগের বিয়োগের মরণের মুখে এসে পড়ে সব ওই মৃত মৃগদের মতো? প্রেমের সাহস, সাধ, স্বপ্ন লয়ে বেঁচে থেকে ব্যথা পাই, ঘৃণা, মৃত্যু পাই, পাই নাকি? দোনলার শব্দ শুনি, ঘাই মৃগী ডেকে যায়, আমার হৃদয়ে ঘুম আসে না কো, একা একা শুয়ে থেকে। বন্দুকের শব্দ তবু চুপে চুপে ভুলে যেতে ভয়, ক্যাম্পের বিছানায় রাত তার অন্য এক কথা বলে, যাহাদের দোনলার মুখে আজ হরিণেরা মরে যায়, হরিণের মাংস, হাড়, স্বাদ, তৃপ্তি নিয়ে এলো যাহাদের ডিশে, তাহারাও তোমার মতন ক্যাম্পের বিছানায় শুয়ে থেকে শুকাতেছে তাদেরও হৃদয়, কথা ভেবে, কথা ভেবে ভেবে। এই ব্যথা, এই প্রেম সব দিকে রয়ে গেছে, কোথাও হরিণী, কীটে, মানুষের বুকের ভিতরে, আমাদের সবের জীবনে বসন্তের জ্যোৎস্নায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই। বাহ! আমরা আরো একটি দুর্দান্ত কবিতা শুনে ফেললাম আমাদের প্রিয় মুকুট মেহেদীর কাছ থেকে। তো যাই হোক, আমরা বোধহয় একটু মন্তব্যের ঘরে চেক করে আসি, দেখে আসি। সুমি বেলা লিখেছেন অসাধারণ। আপনাকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা। লিখেছে আকুঞ্জি মোহাম্মদ নুরুজ্জামান। জয় হোক কবিতার, শুভ কামনা রইল তাসু ভাই। শুভ কামনা জানাচ্ছি আমার ভীষণ প্রিয় মুকুট ভাইয়ের প্রতি, ছড়িয়ে পড়ুক সুস্থ সংস্কৃতি। ধন্যবাদ, আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, ভালোবাসা পৌঁছে দিলাম।
আমাদের আজকের প্রিয় অতিথি মুকুট মেহেদীর কাছে। তো যাই হোক, আপনারা যারা দেখছেন, আবারও আপনাদের সকলকে দৈনিক আড্ডাবাজি 13তে শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে অতিথি হিসেবে আছে আমাদের সাথে মুকুট মেহেদী, একজন আবৃত্তি শিল্পী। তার সাথে আমরা অনেক অনেক কথা বলেছি, অনেক অনেক আবৃত্তি শুনেছি, আরো শুনবো। কিন্তু আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনার কাছে আমি একটু শেষ দিকে জানতে যেটা চাওয়া, সেটা হচ্ছে যে আপনি আবৃত্তি নিয়ে কাজ তো করে চলেছেন, তো আগামীতে নতুন কোনো প্রজেক্ট, কাজ, আবৃত্তি অ্যালবাম বা এই ধরনের কোনো কিছু করার পরিকল্পনা আছে কিনা, কিংবা কোনো সাংগঠনিক কার্যক্রম আছে কিনা, একটু জানতে চাই আপনার কাছে। আবৃত্তির কাজগুলো তো আসলে করতে করতে আবিষ্কার হয় কি করতে হবে। না, আমি আমি বোঝাতে চেয়েছি যে একটা প্ল্যানিং থাকে না, যে আমি হয়তো বা আগামী 6 মাসের ভেতরে একটা অ্যালবাম করব, কিংবা আমি 10টা কবিতার একটা আউটলাইন করব, বা নতুন ধরনের কিছু কাজ করব। আমার একটা যন্ত্রণা যেটা সেটা হচ্ছে, ওই যে বললাম না, শুরুতে স্বাদ, কবিতার স্বাদ, কবিতার স্বাদের জায়গায় আহ, যেতে হলে যেই বিষয়গুলো দরকার এখনো তো আসলে এই যে আমরা তো খুব সাধারণ দৈনন্দিন জীবনযাপনকারী মানুষ। তো খুব হুম। সাধারণ জীবনযাপন থেকে এই শিল্প মাধ্যমের মধ্যে থাকা এবং চলা একটি সুকঠিন কাজ, খুবই কঠিন কাজ। তারপরেও করে চলেছি একদম নাদানের মতো করে চলেছি। হ্যাঁ, আবৃত্তির অ্যালবামটা খুব দায়িত্বপূর্ণ একটি কাজ। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আবৃত্তির অ্যালবামের বিষয়টা এক জায়গায় জমা করা, সেরকম একটা জায়গা থেকে ভাবছি হয়তো জমা করব, এই আর কি। আর আচ্ছা আচ্ছা, আর সাংগঠনিক বলতে হচ্ছে বোঝাচ্ছে যে নতুন কোনো অনুষ্ঠানের প্ল্যানিং আছে কিনা, আপনি যেহেতু খুলনায় আছেন, খুলনাবাসী নতুন কোনো চমক পাচ্ছে কিনা, এটা একটু আগাম আর কি জেনে নেওয়া। হ্যাঁ, আমরা আশা করছি আগামীতে আমাদের যারা আবৃত্তির সাথে আছেন, আবৃত্তি নিয়ে কাজ করছেন, আবৃত্তির প্রেজেন্টেশন গুলো আমরা একটু বৃদ্ধি করা যায় কিনা, বাড়ানো যায় কিনা। কারণ আবৃত্তি শিল্পের যে পেশাদারিত্ব, যে জায়গাটি আমরা আলোচনা করেছি, সেই জায়গাটাকে আরেকটু পরিষ্কার করা দর্শক শ্রোতাদের মধ্যে, যে আবৃত্তি শুনতে গেলে যেন একটু দর্শনী দিয়ে আবৃত্তি শোনার জন্য ঢুকতে হয়। এবং এই জায়গাতে একটু কাজ করার ইচ্ছে আছে। এই আর কি পরিকল্পনা আছে, যে আবৃত্তির প্রদর্শনীটা আমরা দর্শনীর বিনিময়ে করব ধারাবাহিকভাবে। সেগুলো মানে ধারাবাহিকভাবে আমরা করব সেগুলো, সেরকম পরিকল্পনা আছে বাহ সেগুলো। বাহ, আর চমৎকার, চমৎকার উদ্যোগ। তো ওই আশা করছি এই উদ্যোগ সফল হবে। তো আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আজকের আয়োজনে শেষ কি কবিতা বা কি পরিবেশনা আমাদেরকে শোনাচ্ছেন? শেষে এসে আহ, নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়েই শেষ করব। কাজী নজরুল বাহ ইসলাম এবং রবীন্দ্রনাথ বাহ ঠাকুর। বাহ, তো আমাদের দুই নক্ষত্র, হ্যাঁ, আমাদের যাদের বাংলা সাহিত্য আকাশের দুই নক্ষত্র। লোকে আসলে সারা পৃথিবীকে জানান দিয়েছে যে বাংলায় সাহিত্য রচনার বিষয়টা। হয়, হ্যাঁ, বিষয়টা আছে এবং হয়। তো যাই হোক, প্রথমে কাকে শুনছি আমরা, রবীন্দ্রনাথ নাকি নজরুল, কাকে দিয়ে নজরুল, শুরু করছেন? নজরুলের কবিতা উদ্বোধন, উদ্বোধন কবিতাটি বাহ, আমি। চমৎকার একটা কবিতা। চলুন আমরা তাহলে শুনে ফেলি। বাজাও প্রভু বাজাও, ঘন বাজাও, ভীম বজ্র বিষাণী দুর্জয় মহা আহ্বান তব বাজাও। অগ্নি তুর্য কাঁপুক সূর্য, বাজুক রুদ্র তালে ভৈরব, দুর্জয় মহা আহ্বান তব বাজাও। নটমল্লার দীপক রাগে, জ্বলুক তড়িত বন্ধি আগে। ভেরির রন্ধ্রে মেঘমন্দ্রে জাগাও, বাণী জাগ্রত নব। দুর্জয় মহা আহ্বান তব বাজাও। দাসত্বের ঘৃণ্য তৃপ্তি, ভিক্ষুকের লজ্জাবৃত্তি, বিনাশ জাতির দারুণে লজ দাও, তেজ দাও, মুক্তি গরব। দুর্জয় মহা আহ্বান তব বাজাও। খুন দাও নিশ্চলে হস্তে, শক্তি বজ্র দাও নিরস্ত্রে। শীর্ষ তুলিয়া বিশ্বে মোদের দাঁড়াবার পুনঃ দাও গৌরব।
দুর্জয় মহাওভান তব বাজাও, ঘুচাতে ভীরুর নিচতা দৈন্য, প্রেরো হে তোমার ন্যায়ের দৈন্য, শৃঙ্খলিতের টুটাতে বাঁধন, আনু আঘাত প্রচণ্ড আহুব, দুর্জয় মহাওভান তব বাজাও। নিবীর্য এ তেজ সূর্যে, দীপ্ত কর হে বন্ধি বীর্যে, শৌর্য ধৈর্য মহাপ্রাণ দাও, দাও স্বাধীনতা সত্য বিভব, দুর্জয় মহাওভান তব বাজাও, দুর্জয় মহাওভান তব বাজাও। বাহ, আমরা দারুণ আরো একটি পরিবেশনা শুনে ফেললাম। তো শেষে রবীন্দ্রনাথের কি নিবেদন থাকছে আপনার? রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষামঙ্গল। এবার বাহ, বর্ষার মৌসুম চলছে, বর্ষামঙ্গল ভালোই লাগবে, চলুন আমরা শুনে ফেলি। সারা দেশে যেভাবে বৃষ্টি দেখলাম আষাঢ় মাস পুরোটা, এবং পুরোটা জুড়ে আর কি, বৃষ্টিতে একদম আমাদেরকে ভিজিয়ে দিয়েছে পুরো গোটা মাস জুড়ে। খুব সুন্দর বর্ষাকালটা আমরা উপভোগ করলাম। যদিও বর্ষা অনেকের জন্য এই কষ্টেরও ছিল। বিপদ ডেকে আনে আর কি, হ্যাঁ, কষ্ট ডেকে আনে। সেটা ঘর বাড়ি থেকে, পানি জমা থেকে, বন্যা থেকে, হ্যাঁ, ফসল নষ্ট থেকে, যারা শ্রমজীবী কৃষক মানুষ আছেন, তাদের মাঠে কাজ করতে পারেন না, তাদের শ্রমের জায়গাগুলো ঠিক ওইভাবে বৃষ্টির কারণে বন্ধ হয়ে থাকে। তো এখন আমরা যেহেতু ষড়ঋতুর দেশ, আর প্রকৃতির সাথে কে পারে, এরকম একটা ব্যাপার, প্রকৃতিকেও মেনে নিতে হবে, মেনে নিয়েই আমাদের জীবনযাপন করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। যাচ্ছি বর্ষামঙ্গল। হ্যাঁ, চলুন। ওই আসে ওই অতি ভৈরব হর্ষে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, ঘন গৌরবে নব যৌবনা বরসা, শ্যাম গম্ভীর সরসা, গুরু গর্জনে নীল অরণ্য শিহরে, উতলা কলাপি কেকা কলরবে বিহরে, নিখিল চিত্ত হরসা, ঘন গৌরবে আসিছে মত্ত বরসা। কোথা তোরা ওই তরুণী পথিকে ললনা, জনপদ বধূ তরিত চকিত নয়না, মালতী মালিনী কোথা প্রিয় পরিচারিকা, কোথা তোরা অভিসারিকা। ঘন বন তলে এসো ঘন নীল বাসনা, ললিত নৃত্যে বাজুক স্বর্ণ রসনা, আনো বিনা মনোহারিকা, কোথা বিরহিনী কোথা তোরা অভিসারিকা। আনো মৃদঙ্গ মুরজ মুরলী মধুরা, বাজাও শঙ্খ হুলুরব কর বধুরা, এসেছে বর্ষা ওগো নব অনুরাগিনী, ওগো প্রিয় সুখ ভাগিনী। কুঞ্জ কুটিরে অই ভাবাকুল লোচনা, ভুজ্য পাতায় নবগীত কর রচনা, মেঘ মল্লার রাগিনী, এসেছে বর্ষা ওগো নব অনুরাগিনী। কেতকী কেশরে কেশ পাশে কর সুরভি, ক্ষীণকটি তটে গাঁথিল এ পর করবি, কদম্ব রেণু বিছাইয়া দাও শয়নে, অঞ্জন আঁকু নয়নে। তালে তালে দুটি কঙ্কন কনকনিয়া, ভবন শিখিরে নাচাও গনিয়া গনিয়া, স্মিত বিকশিত বয়নে, কদম্ব রেণু বিছাইয়া ফুল শয়নে। স্নিগ্ধ সজল মেঘ কজ্জল দিবসে, দিবস প্রহর অচল অলস আবেশে, শশী তারাহীন অন্ধ তামসী যামিনী, কোথা তোরা তোর কামিনী। আজিকে দুয়ার রুদ্ধ ভবনে ভবনে, জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ পবনে, চমকে দীপ্ত দামিনী, শূন্য শয়নে কোথা জাগে পুরো কামিনী। যুথি পরিমল আসিছে সজল সমীরে, ডাকিছে দাদুরি তমাল কুঞ্জ তিমিরে, জাগো সহচরী আজিকার নিশি ভুলো না, নিপোশাখে বাঁধো ঝুলনা, কুসুম পরাগ ঝরিবে ঝলকে ঝলকে, অধরে অধরে মিলন আলোকে আলোকে, কোথা পুলকের তুলনা, নিপোশাখে সখী ফুল ডোরে বাঁধো ঝুলনা। এসেছে বর্ষা এসেছে নবীনা বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা, দুলিছে পবনী শন শন বন বিথিকা, গীতময় তরুলতিকা, শতেকে যুগের কবি দলে মিলি আকাশে, ধ্বনিয়া তুলিছে মত্ত মদির বাতাসে, শতেকে যুগের গীতিকা, শত শত গীত মুখরিত বন বিথিকা। বাহ,
আমরা একটা দারুণ কবিতার মাধ্যমে আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন কিংবা মাঝে মাঝে ঝুম মেরে গিয়েছেন কিংবা পুরোটা সময় জুড়ে ছিলেন কিংবা পরবর্তীতে দেখবেন কিংবা একেবারেই দেখবেন না, সকলের জন্য অনেক ভালোবাসা রইলো। আমরা চলে যাচ্ছি আজকের অতিথি মুকুট মেহেদির কাছে। আজকের এই দৈনিক আড্ডাবাজি যে অনুষ্ঠানটি হলো, এই অনুষ্ঠানের আজকের আয়োজনের শ্রোতা দর্শকদের সাথে আপনার বিদায়ী শুভেচ্ছা বিনিময় করুন। প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। আপনি এই এমন একটি আয়োজন পরিচালনা করছেন যেটি খুবই জরুরি আমাদের যারা শিল্প চর্চা নিয়ে শিল্প মাধ্যমে কাজ করছেন। এবং এটি আমাদের এই যে করোনার সময় আমরা যে অন্তর্জালে যুক্ত হওয়া শুরু করেছিলাম, সেটি এখন আর হ্যাঁ, আগে সবাই নেই, কিন্তু আপনি ধরে রেখেছেন, এই জন্য কৃতজ্ঞতা আপনাকে। আর যারা এতক্ষণ সাথে ছিলেন এবং দেখবেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই যে এতটা রাতের অনেকটা এখন, তো এতটা রাত পর্যন্ত অনুষ্ঠান দেখছেন, ছিলেন আমাদের সাথে এবং দেখবেন। ভালোবাসা, আসলে মায়া আমাদের, আমি একটা কথাই বলি যে মায়া আমাদেরকে এভাবে বেঁধে রেখেছে, যেখানে পৃথিবীটাকে আরো সুন্দর রূপে আমরা আবিষ্কার করতে পারি। আমাদের এই মায়ার বাঁধনটাকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, সেগুলো বিভিন্ন মাধ্যমে আমরা পারি, যে যে মাধ্যমে কাজ করি না কেন, মায়াটা ছড়িয়ে দিতে হবে। তাহলে দেখবো আমরা এই অশান্ত পৃথিবী শান্তি বয়ে যাবে। এই শান্তি প্রত্যাশী পৃথিবীর যুগে যুগে আমরা আহ, যারা শান্তি প্রত্যাশী, আমরা প্রত্যেকেই শান্তি প্রত্যাশী। আমরা চাই পৃথিবী শান্তিতে ভরে উঠুক। শিল্প তো শান্তির প্রত্যাশাই করে। আর শিল্পীদের দীর্ঘ জীবন হোক, তাদের এই দীর্ঘ জীবনের যে সংগ্রাম, এটি দীর্ঘায়িত হোক আরো। তারা এই সংগ্রাম করে সফলভাবে টিকে থাকুক শিল্প মাধ্যমে, এই প্রত্যাশা করি সবার জন্য। যারা আমরা শিল্প মাধ্যমে কাজ করছি, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, এই প্রত্যাশা করি। এই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি আজকের এই আড্ডাবাজি থেকে। সৌরভ ভাই। আরে, অনেক ধন্যবাদ। দৈনিক আড্ডাবাজি পর্ব 13 যে যেখান থেকে দেখেছেন, আবারও ভালোবাসা। পরবর্তীতে দেখবেন তাদেরকেও ভালোবাসা, যারা দেখবেন না তাদেরকেও ভালোবাসা। আমি আর কথা বাড়াচ্ছি না। পরবর্তী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরের সাথে থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।